করোনায় উত্তর ও দক্ষিণ পশ্চিমে মৃত্যুর মিছিল থামছেই না। রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিতে এসে 2 সপ্তাহে আক্রান্ত 350-র বেশি। নর্মাল রোগী অ্যাভয়েড করতে পারবো না। আমি যেটা আগে বলছি যে হার্টের রোগী হার্ট অ্যাটাক নিয়ে এসছে, কিডনি ডায়ালিসিস করতে হবে, ওগুলো তো আসতেই হবে। টাঙ্গাইলে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের কোটি টাকা পকেটে পুরে লাপাত্তা। পাবনায় নজর কাটছে কোরবানির গরু খোকা বাবু, দাম হাঁকা হচ্ছে 25 লাখ, সাথে ছাগল ফ্রি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছে আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। করোনা ও উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলায় 47 জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহী মেডিকেলেই মারা গেছেন 14 জন। মৃতদের মধ্যে 6 জনের বাড়ি রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জে 4 জন, নওগাঁর 3 ও 1 জন নাটোরের। গেল 24 ঘন্টায় বিভাগীয় হাসপাতালটিতে 65 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এদিকে খুলনায় 3টি হাসপাতালে করোনায় 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় 8 জন, সাতক্ষীরায় 7, চুয়াডাঙ্গায় 7 ও ঠাকুরগাঁওয়ে মৃত্যু হয়েছে 2 জনের। ঢাকার আশপাশের 7 জেলায় চলছে চতুর্থ দিনের মতো লকডাউন। রাজধানীর প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এসব জেলায় মার্কেট, দোকানপাট বন্ধ থাকলেও ছোট যানবাহন যথারীতি চলছে। রেড জোন দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বাগেরহাট, কুষ্টিয়া ও ঝিনাইদহেও লকডাউন চলছে। যদিও মানুষের মধ্যে সচেতনতা বাড়েনি। লকডাউনে থাকা উত্তরের জেলা দিনাজপুরে সংক্রমণের হার এখনও উদ্বেগজনক। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহ কয়েকটি এলাকায় আজ থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে শিমুলিয়া বাংলাবাজার রুটে আজ দক্ষিণাঞ্চলগামী মানুষের ভিড় বেশি। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ভেঙে ভেঙে শিমুলিয়া ঘাটে পৌঁছাচ্ছেন যাত্রীরা। লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে পদ্মা পাড়ি দিচ্ছেন তারা। এর আগে গেল 3 দিন দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী মানুষের ভিড় বেশি ছিল। আসতে খুব কষ্ট হচ্ছে, যানবাহন পাওয়া যাচ্ছে না। কেউ মোটরসাইকেলে, কেউ রিক্সায়, কেউ ভ্যানে এইভাবে আসতেছে। বাধ্যতামূলক চাকরি করি দেখে এখন আমি যদি না যাই তাহলে আমার মালিকে বলতে যে জব ছাড়িয়ে দিতে হবে। রাজশাহীর লকডাউন পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মওদুদ রানা। রানা, লকডাউন কতটা কার্যকর হচ্ছে আর প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? রবিন, প্রতিদিনই আসলে আক্রান্তের হার যেমন বাড়ছে, মৃত্যুর আসলে মিছিলটাও ঠিক সেরকম। হাসপাতাল কর্তৃপক্ষও চিকিৎসা দিতে পারছে না। লকডাউন, সেই লকডাউনের যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, যে এরকম শঙ্কা জাগা নিয়ে ভয়ঙ্কর তথ্য, তারপরও আসলে সাধারণ মানুষ তারা কোনোভাবেই সচেতন হচ্ছে না। আমি রয়েছি রাজশাহীর সাহেববাজার কাঁচা বাজারে। আপনি দেখতেই পাচ্ছেন শুক্রবারের দিন, এখানে সাপ্তাহিক এই বাজারের দিন মানুষ গিজগিজ করছে, খুব কাছাকাছি থেকে তাদের পণ্য বিক্রয় করছে। এবং যারা বিক্রেতা রয়েছেন, এই বিক্রেতাদের অধিকাংশের মুখেই মাস্ক নেই। এবং যারা ক্রেতারা রয়েছেন তারাও অধিকাংশ ক্ষেত্রেই সচেতন। এবং সকাল থেকে আমরা যেটি দেখছি যে নগরীতে সাধারণ মানুষের উপস্থিতি বেশ। তবে একটি উল্লেখযোগ্য ব্যাপার যে অটোরিকশা কিংবা যে 3 চাকার যানবাহনগুলো চলে সেগুলো কিন্তু পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তবে সাধারণ এবং মানুষ তারা পায়ে হেঁটে তাদের ব্যক্তিগত জানে তারা বাজারে এসেছেন, কিন্তু সেখানে আসলে পুরোপুরি উদাসীন। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে, আমরা কথা বলেছিলাম, এইখানে কোনো ধরনের যেহেতু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, প্রশাসন তাদের কি নির্দেশনা দিয়েছেন, তারা যেটি বলছেন যে তারা এখানকার যেসব দোকানদার রয়েছেন, যারা ক্রেতা আসছেন তাদেরকে আসলে তারা বলছেন কিন্তু সেটি মানছেন। আমরা পুলিশ সদস্যদেরকে দেখেছি, তারাও চেষ্টা করেছেন যাতে স্বাস্থ্যবিধি মানে যাতে মাস্ক পরে, কিন্তু সেটি কোনোভাবেই আসলে করা সম্ভব হয়নি। এবং নগরীর প্রত্যেকটা এলাকায় একই চিত্র। সেখানে কাঁচা বাজারগুলোতে ভিড় রয়েছে, রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে। প্রশাসন বলছেন তারা চেষ্টা করছেন বাইরের যেসব যানবাহনগুলো আসে নগরীতে সেগুলো যাতে না আসে, কিন্তু আসলে সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না। রবিন, ধন্যবাদ সহকর্মী মওদুদ রানা। যেতে চাই নারায়ণগঞ্জে আমির হোসেন স্মিথের কাছে। স্মিথ, রাজধানীমুখী দূরপাল্লার বাস্তুবন্ধ ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে কড়াকড়ি কেমন দেখছেন?
রবিন, আজকে ছুটির দিন, শুক্রবার ছুটির দিন এবং এখন কিন্তু নামাজের সময়, সেই কারণে কিন্তু সড়কে পরিবহন বা জনপরিবহন যাই বলেন, ব্যক্তিগত যানবাহন কিন্তু অনেক স্বল্প সংখ্যক আছে। তবে আমরা এই 12টা থেকে এখানে অবস্থান করছি চাষারা পয়েন্ট, অর্থাৎ নারায়ণগঞ্জ শহরের যে মূল প্রবেশ কেন্দ্র পয়েন্ট, সেখানে কিন্তু আমরা পুলিশের কোনো চেকপোস্ট আমরা পেছনে লাগানো আছে, অর্থাৎ কিন্তু পুলিশ কোনো সদস্যকে আমরা দেখতে পাচ্ছি না, বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো সদস্যকে দেখতে পাচ্ছি না। অর্থাৎ গত প্রথম দিন যেরকম প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা ছিল বা দ্বিতীয় দিনও তৎপরতা ছিল, সেই তৎপরতা কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ ঢিলেঢালাভাবে নারায়ণগঞ্জে কিন্তু লকডাউন চলছে। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে হাইওয়ে পুলিশ 4টি চেকপোস্ট বসিয়েছে। তারা বলছেন যে ঢাকা চট্টগ্রাম বা ঢাকা সিলেট থেকে যে সমস্ত ব্যক্তিগত বা যানবাহন বা গণপরিবহন আসছে, সেগুলো তারা ঘুরিয়ে দিচ্ছেন। যারা যৌক্তিক কারণ দেখাতে পারছেন, সেই যানবাহনগুলোকে তারা ঢাকায় প্রবেশ করতে দিচ্ছেন। অর্থাৎ নারায়ণগঞ্জের চিত্র যদি আমরা বলি, যে নারায়ণগঞ্জে কিন্তু সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে। গত পরশুদিন ছিল সেটি 23 জন, গতকাল 35 জন, আজকেও কিন্তু সেই পরিমাণে সংক্রমণ হয়েছে। যে কারণে কিন্তু এই সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নারায়ণগঞ্জের যে লকডাউন পরিস্থিতি, সেটি কিন্তু আরো কড়াকড়ি হওয়া প্রয়োজন বলে সাধারণ মানুষ মনে করছেন। তবে যারা সাধারণ মানুষ, তাদের মধ্যে কিন্তু আমরা সেই ধরনের সচেতনতা দেখছি না। সচেতনতার অভাবের কারণে কিন্তু নানান ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তারা বলছেন যে লকডাউন হলে পরিপূর্ণভাবে লকডাউন প্রয়োজন। রবিন, লকডাউনে গণপরিবহন বন্ধ, এই সুযোগে অফিসগামী যাত্রীদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে অটোরিকশা ও অনুমোদনহীন যানবাহনগুলো। প্রাইভেট কার ও মাইক্রোবাসে যাত্রী টানার ব্যবসায় নেমেছে চালকরা। হাইওয়ে ছেড়ে শহরের পথে গেলে আদায় করা হচ্ছে আরও বেশি ভাড়া। লকডাউনে অফিস খোলা, কারো আবার জরুরি প্রয়োজন, অথচ গণপরিবহন বন্ধ। তাই যে যেভাবে পেরেছেন চেপে বসেছেন ছোট বড় যানবাহনে। সড়কে এই যাত্রী চাপের সুযোগ নিচ্ছে ছোট যান আর ব্যক্তিগত বাহনগুলো। নারায়ণগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল মোড়, কাঁচপুর, মদনপুর সহ বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে কয়েক গুণ বেশি ভাড়ায় শহরে টানছে তারা। 3 জনের সিটে 7 জনে বসে, তাইলে এই যে সরকার আইন করে, কিন্তু আইনের কোনো বাস্তবায়ন নাই। বাসটা চালু থাকলে সামাজিক দূরত্ব মোটামুটি বজায় রাখা সম্ভব হইতো। কামে কাজ না করলে কি করবো? গরিব মানুষ, বাচ্চা কাচ্চা না খেয়ে মরমু কোন আপনার কোন। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় এসব পরিবহনে যাতায়াত করছে মানুষ। 10 টাকার ভাড়া 30 টাকা, আমি যাত্রা যাচ্ছি এখানে 100 টাকা নিছে। 100 টাকা গেছে, তাও ভাঙ্গা গেছে। লকডাউন করতে হলে সব বন্ধ করে দেওয়া লাগবো। রাস্তাঘাটে কোনো গাড়ি চলতে পারবো না, প্রাইভেট কিছু করবো না। গার্মেন্টসের চাকরি করি আমরা, সময় মতন ডিউটি করতে পারি না, কিছু করতে পারি না, গাড়ি ঘোড়া কিছু পাই না আমরা। অনুমোদনহীন যানবাহনে যাত্রী পরিবহন হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালো হাইওয়ে পুলিশ। পিকআপে যাত্রী তোলা হচ্ছে বা মাইক্রোবাস ভাড়ায় চলাচল করছে, সেগুলোকে আমরা যেগুলোকে ধরতে পারছি তাদের বিরুদ্ধে আমরা প্রসিকিউশন দিচ্ছি। আমিন বাবু, যমুনা নিউজ। গেল 15 দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অন্য রোগের চিকিৎসা নিতে ভর্তি হয়ে করোনা সংক্রমিত হয়েছেন 353 জন। অর্থাৎ শিশুসহ গড়ে প্রতিদিন 23 জন করে রোগী হাসপাতালের ভেতরেই সংক্রমিত হয়েছেন। কর্তৃপক্ষ বলছে, একই ছাদের নিচে কোভিড ও নন কোভিড রোগীদের চিকিৎসা দিতে গিয়ে উত্তরাঞ্চলের এই বৃহৎ হাসপাতালটির এমন পরিস্থিতি। মায়ের কোলেও দুদণ্ড স্থির থাকতে পারছে না 10 মাস বয়সী নাবিল। ছোট্ট মানুষ, চোখে মুখে শারীরিক যন্ত্রণার স্পষ্ট ইঙ্গিত। পরিবারের সদস্যরা জানালেন, 16 তারিখে শিশুটি খাট থেকে মেঝেতে পড়ে যায়, আঘাত পায় মাথায়। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে দ্রুত পাঠানো হয় রাজশাহী মেডিকেলে। পরদিন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয় নাবিলকে। এরপর সেখানেই করোনা পজিটিভ হয় শিশুটি। ফলে মাথার চিকিৎসা ছাড়াই ফিরতে হয় চাঁপাইনবাবগঞ্জের হরিপুরে। যে বাচ্চা অন্য অসুখ লেগে গেলাম, আর ওটা বলছে 2 দিন পরে বলছে যে আমাদের বাচ্চার করোনা হয়েছে, যে আমাদেরকে ছাড়পত্র দিয়ে পাঠিয়ে দিয়েছে। গত 15 দিনে নাবিলের মতো অন্যান্য রোগে হাসপাতালে ভর্তি হওয়ার পর কোভিড শনাক্ত হয়েছে 353 জনের, অর্থাৎ গড়ে প্রতিদিন 23 জন। ফের আরও অপারেশন করেছি লাড়িটা, তারপরে ফের আবার ধরলেন ওই বাইপাস করা আছে, বাইপাসটা করার লেগে আবার আসছে।
এদিকে হাসপাতালে করোনা রোগীদের সাথে থাকা স্বজন, আয়া ও ওয়ার্ড বয়দের স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও ছড়াচ্ছে করোনা। মাস্ক পরিনি না, পরে আসছিলাম থুয়ে দিয়েছি, আবার পারা যাচ্ছে। ঘামে গেছিলাম, এই জন্য একটু বাইরে আসছি, ফাঁকা জায়গা, এই জন্য একটু খুলে রাখছি। মৃত্যু তো স্বাভাবিক, এটা এই জন্যে চলাফেরা করতে হবে। এটা তো অ্যাভয়েড করা যাবে না, কারণ রুগীর সঙ্গে আত্মীয় স্বজন তো আসেই। কারণ আমাদের তো সব রুগীকে একদম আমাদের অত লোক নাই যে প্রত্যেক রুগীর পাশাপাশি বসে আমরা বিদেশে যেমন দেওয়া হয় সেটা তো ওইভাবে নাই। একই ছাদের নিচে করোনা ও সাধারণ রোগীর চিকিৎসায় সবাই সংক্রমণের ঝুঁকির মধ্যেই বলে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা তো নর্মাল রুগী অ্যাভয়েড করতে পারবো না। আমি যেটা আগে বলেছি যে হার্টের রুগী হার্ট অ্যাটাক নিয়ে এসছে, কিডনি ডায়ালিসিস করতে হবে, ওরও তো আসতেই হবে, প্রেগনেন্সি ডেলিভারি হবে। চলতি জুন মাসে রাজশাহী মেডিকেলে রেকর্ড সংখ্যক 263 জন মৃত্যুবরণ করেছেন। জোহরা সেতু, যমুনা নিউজ। টাঙ্গাইলের বাসাইলে এজেন্ট ব্যাংকিংয়ে জমা দেয়া অর্ধশত গ্রাহকের টাকা নিয়ে পালিয়েছে এক ইউনিয়ন ছাত্রলীগ নেতা। টাকার অঙ্কে তা কোটি ছাড়াবে। প্রতি মাসে গ্রাহকের জমা দেওয়া টাকা ব্যাংকে না দিয়ে তিনি ঠোকাতেন নিজ পকেটে। গ্রাম্য সালিশে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েই পরদিন থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ওই নেতা। যে রিসিভ দিছে, রিসিভের মধ্যে 1 লক্ষ টাকা উঠাই দিছে, কিন্তু অ্যাকাউন্টে জমা আছে 10,000 টাকা। আমার ছোট ভাই 2 লক্ষ টাকা থুইছে ডাকস বাংলায়। ডাকস বাংলা রিসিভ আছে, আছে, টাকা নাই, 22 টাকা 32 পয়সা আছে। এই ভুক্তভোগীদের মতো আরও অনেকে আছেন যারা জমানো টাকা না পাবার শঙ্কায় দিন পার করছেন। তারা জানান, বাসাইল উপজেলার আইসরা বাজারে একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে তারা অ্যাকাউন্ট খোলেন। প্রতি মাসে টাকা জমা দিলেও স্থানীয় এজেন্ট ফুলকি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সরওয়ার হোসেন সবুজ টাকা ব্যাংকে জমা না করে ভুয়া রসিদ দিতেন। আমার অ্যাকাউন্ট ডিপোজিট করছি, ডিপোজিটে কোনো টাকা নাই, 5-6 মাস ধরে ডিপোজিট জমা হইতেছে না। আর ফিস সাথে 2 লাখ টাকা রাখছি, ওই 2 লাখ টাকাও নাই। আমার 9 লক্ষ টাকা এমনি করে আমার মাইরা নিয়ে সবুজ গেছে গা। সবাই সহজ সরল ভাইবে মানে সবার কাছে এরকম ভাবে ফল্টগুলা করছে। আপনার ওর হইলো এমনি পাশাপাশি একটা হইলো টাঙ্গাইল একটা পদ্মা ক্লিনিক আছে। প্রায় 4 বছর ধরে অনেক গ্রাহকের টাকা নিজ পকেটে পড়েন সবুজ। অ্যাকাউন্টের হিসেব চাইলে কখনো সার্ভার, কখনো অন্য কোনো সমস্যার কথা বলে এড়িয়ে যেতেন। সম্প্রতি কয়েকজন গ্রাহকের সন্দেহ হলে তারা খোঁজ নেন টাঙ্গাইল জোনাল অফিসে। গিয়ে দেখেন বেশিরভাগের টাকাই জমা দেননি সবুজ। টাকা চাই আমরা, বিচার দেখি আমাকে টাকা পাইলে আমাকে জীবন। এজেন্ট আনছে 10 জনের সেবা করার জন্য, এটা তো সেবার না, এটা তো দুর্নীতি করছে, দুর্নীতির বিচার চাই আমরা সবাই। সম্প্রতি এ নিয়ে গ্রাম্য সালিশও হয়। সবুজ ও তার অভিভাবক টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দেন। পরদিন থেকেই লাপাত্তা সবুজ। বিষয়টি জেনে কঠোর অবস্থানে যাচ্ছে জেলা ছাত্রলীগ। তার গার্জেনরা সবাই মিলে দিলে গার্জেন একটা দায়িত্ব নিচ্ছে যে যারা আছে তাদের পরিশোধ করে দেবে, জমি জমা বিক্রি করে। ঘটনাটা তো আসলে আমি কি জানি, যদি সে দোষী হয় তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। এ নিয়ে ব্যাংকের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। রাজশাহীর গোদাবাড়ি গাড়িতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার এক আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। পুলিশ জানায়, গতরাতে ললিতনগর এলাকায় টহলরত পুলিশের উপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। এ সময় গুলিবিদ্ধ হয় ধর্ষণ ও হত্যা মামলার শামীম। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করা হয়েছে। গেল রোববার ললিতনগরের গ্রামে বাড়ির পাশের খড়ের পালার নিচ থেকে 4র্থ শ্রেণীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া যায়। এই ঘটনায় শামীম জড়িত বলে জানায় পুলিশ। পাবনায় খোকাবাবু নামের একটি গরু নিয়ে হইচই পড়েছে। কোরবানিতে 25 লাখ টাকায় এটি বিক্রি করতে চান মালিক। উপহার হিসেবে ক্রেতাকে একটি ছাগলও দিতে চান লিটন মোল্লা। ভালোবেসে নাম দিয়েছেন খোকাবাবু, তবে স্বভাবে তেমন নয়, তেজটা বড্ড বেশি। নাম দেওয়ার গল্পটা বেশ মজার। 2 বছর আগে যেদিন গরুটি কিনে বাড়িতে আনেন পাবনার লিটন মোল্লা, সেদিনই পরিবারে আসে আনন্দের খবর। ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান। শখ করে গরুর নামটাও রেখে দেন খোকাবাবু। আমার গরুর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। আমার গরু যদি একটা দিন মানে কম খায়, সেদিন আমার আর কিচ্ছু ভালো লাগে না, সেদিন আমিও সারাদিন না খাইয়ে থাকি। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু খোকাবাবু। এবার শখের গবাদি পশু কোরবানির হাটে তুলতে চান লিটন মোল্লা। দাম চাইছেন 25 লাখ টাকা।
দাবি ওজন ৩৫ মণ। খোকাবাবু কিনলে উপহার হিসেবে মিলবে একটি ছাগলও। আমার গরুটার দাম চাচ্ছি আমি 25 লক্ষ টাকা। তার সাথে আমি আমার এই 30 থেকে 35 কেজি একটা ছাগল ফ্রি করে দেব, এবং এই ছাগলটাও এই গরুর সাথে ছাগলের সম্পর্ক আছে, ছাগল আর গরু খেলা করে, এই জন্য আমি ছাগলটা দিয়ে দেবো। কোরবানির সামনে রেখে পাবনায় ব্যস্ত সময় কাটছে আরও খামারিদের, কিন্তু গোখাদ্যের দাম বৃদ্ধিতে হিমশিম অবস্থা। তবুও হতাশ না হওয়ার পরামর্শ প্রাণী সম্পদ কর্মকর্তাদের। সামনে যে কুরবানি রয়েছে, আমি আশা করি ইনশাআল্লাহ আমাদের ধর্মপ্রাণ মুসলমান সবাই যারা কুরবানি দিয়ে থাকে এবারও দিবে, এবং আমাদের খামারিদের যে আশঙ্কা এটা থাকবে না। হাট ঠিক মতো বসবে, ইনশাআল্লাহ সবাই কুরবানি দিবে, এবং আমাদের খামারিরা যে কষ্ট করে গরুর ইষ্টপুষ্টকরণ করেছে তারা সঠিক দাম পাবে। পাবনায় খামারি আছে প্রায় ২১,০০০। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।